বিজ্ঞান অধ্যায় 1 এর নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস পর্বগুলো পড়ার জন্য আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলোর সম্পর্কে আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমাদেরকে নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস পর্বগুলো যখন আমরা পড়বো, এখানে কয়েকটা টপিক চলে আসবে। যেমন 1 নম্বরে যে বিষয়টা আসবে যে ওরা আসলে পরজীবী। নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস পর্ব মূলত হচ্ছে ফিতাকৃমি এবং হচ্ছে সুতাকৃমি নিয়ে। এই দুটি পর্বের প্রাণীরা সাধারণত পরজীবী হিসেবে অবস্থান করে। তো পরজীবী কি আজকে আমরা জানবো। পরজীবীটা আসলে তাদেরকে বলা হয় যে সকল জীব আজীবন বা জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য বিভিন্ন প্রজাতি ভুক্ত জীবদেহের ভিতরে বা বাহিরে অবস্থান করে, তাদেরকে পরজীবী বলা হয়। এদের কেউ হয় যে আশ্রয়দাতার ক্ষতি করে, যেটা হচ্ছে যে আমরা নেমাটোডা পর্বটা যখন পড়বো, এরা আশ্রয়দাতার দেহের ভিতরে শুধুমাত্র অন্তঃপরজীবী হিসেবে থাকতে পারে এবং অন্তঃপরজীবী হিসেবে থেকে এরা আশ্রয়দাতার ক্ষতি সাধন করে। কিন্তু প্লাটিহেলমিনথিস যারা, তারা পরজীবী হিসেবেও থাকতে পারে এবং অন্তঃপরজীবী হিসেবেও থাকতে পারে। এখানে যারা দেহের ভিতরে অবস্থান করবে তাদেরকে বলবো আমরা অন্তঃপরজীবী, আর জীবদেহের বাহিরে যদি ওরা অবস্থান করে এদেরকে বলবো বহিঃপরজীবী। আমি যদি আরেকবার ব্যাখ্যা করি, যে সকল জীব অন্য জীবের দেহে আশ্রয় নিবে জীবন এবং আশ্রয়দাতার দেহের ভিতরেও আশ্রয় নিতে পারে, আশ্রয়দাতার বাহিরেও আশ্রয় নিতে পারে, এবং কখন এরা যার দেহে আশ্রয় নিবে তাদের ক্ষতি করবে। এই ধরনের জীবগুলোকে মূলত বলা হয় পরজীবী। যদি ওরা দেহের ভিতরে অবস্থান করে এদেরকে বলা হবে অন্তঃপরজীবী, আর দেহের বাহিরে অবস্থান করলে এদেরকে বলা হবে বহিঃপরজীবী। এরপরে আমরা যে সংজ্ঞাটা আমাদের লাগবে কিউটিকলটাও লাগবে প্লাটিহেলমিনথিসের জন্য। বিভিন্ন ধরনের কিউটিকলটা কি আসলে? বিভিন্ন ধরনের শক্ত কিন্তু নমনীয় অখনিজ বাহিরের আবরণ, যা জীবকে সুরক্ষা প্রদান করে। আর প্লাটিহেলমিনথিস পর্বের যে প্রাণীগুলা, তাদের দেহের যে আবরণ সেটা এই কিউটিকল দিয়ে তৈরি। তাহলে কিউটিকলটা আমরা কি জানলাম? কিউটিকলটা হচ্ছে একটা আবরণ, সেটা শক্ত কিন্তু অনমনীয়, শক্ত কিন্তু নমনীয় খনিজ এবং এটা কি বাহিরের আবরণ, জীবকে কি করবে? এটা সুরক্ষা প্রদান করবে। এরপরে আমাদের যেটা লাগবে এটা রেচন সম্পর্কে। রেচনটা কি? রেচনটা হচ্ছে দেহ থেকে বর্জ্য পদার্থগুলো অপসারিত হয় যে প্রক্রিয়াটার মাধ্যমে, সেটাকে বলা হয় রেচন। দেহ থেকে বর্জ্য পদার্থগুলা অপসারিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় রেচন। আর আমাদের দেহে যে অঙ্গগুলা এই রেচন কার্যের সাথে জড়িত, রেচন কার্যটা দেহ থেকে বর্জ্য পদার্থ অপসারণ হওয়ার জন্য যে অঙ্গগুলা ভূমিকা রাখে তাদেরকে বলা হয় রেচন অঙ্গ। মানব দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। মানব দেহের প্রধান রেচন অঙ্গকে বলা হয় বৃক্ক। এরপরে আমাদের যেটা লাগবে অন্ত্র। কারণ কি? এই যে পরজীবীগুলো আমাদের দেহের অন্ত্রে থাকে, অন্ত্রে বসবাস করে। তাহলে অন্ত্রটা কি? অন্ত্রটা হচ্ছে পাকস্থলী থেকে, আমি এখানে এঁকেছি এটা পাকস্থলী পৌষ্টিকতন্ত্রটা, মানুষের যে পৌষ্টিকতন্ত্র সেটা বোঝার সুবিধার্থে পাশে এঁকেছি, যেখানে হচ্ছে যে পাকস্থলী থেকে এখানে হবে পাকস্থলীর এই যে পাকস্থলী এটা আমাদের এই পাকস্থলী থেকে একদম পায়ু, এই যে পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা পেঁচানো নালীকে অন্ত্র বলে। পাকস্থলী থেকে এটা পাকস্থলী বলে পুরোটা পাকস্থলী, এই পাকস্থলী থেকে শুরু করে এই যে পেঁচিয়ে এই দিক থেকে এসে আবার এদিকে পেঁচানো, এই পেঁচানো যে নালী সেটাকে বলা হয় অন্ত্র। অন্ত্র হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, আরেকটা হচ্ছে বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত কোনগুলাকে বলা হবে? আমরা যদি চিত্রে খেয়াল করি, ক্ষুদ্রান্ত কোনগুলাকে বলা হবে? এই যে বাঁকালো পাকস্থলী থেকে বের হয়ে যে নলটা একটু উত্তল হলো, একটু বাঁকালো, এটা হচ্ছে ডিউডেনাম। তারপরে প্রথম পেঁচানোটাকে বলা হয় জেজুনাম, দ্বিতীয় পেঁচানোকে বলা হয় ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম এই 3টা সমন্বয়ে গঠিত ক্ষুদ্রান্ত। আর সিকাম, এই যে সিকাম, এই অংশটা সিকাম, কোলন এবং এই যে মলাশয়, সিকাম, কোলন, মলাশয়, এই 3টা নিয়ে গঠিত হয়েছে বৃহদান্ত্র। আশা করছি টপিকগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। এগুলো আমাদের নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিস পর্ব করার ক্ষেত্রে লাগবে।
এই যে নেমাটোডা এবং প্লাটিহেলমিনথিসের যে আমরা সাধারণ বৈশিষ্ট্য, প্রথম যে ওদের স্বভাবটা করব যে এরা বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে থাকতে পারে। তাদের মধ্যে যে প্রথমে আমরা যেটা পড়বো প্লাটিহেলমিনথিস, এরা বহিঃপরজীবী, অন্তঃপরজীবী এবং মুক্তজীবী হিসেবে অবস্থান করে। বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে মানবদেহের ভিতরে, মানবদেহ বা যে কোনো প্রাণীর ভিতরে বা বাহিরে অবস্থান করে। ভিতরে অবস্থান করলে অন্তঃপরজীবী, বাহিরে অবস্থান করলে বহিঃপরজীবী। আর মুক্তজীবী হিসাবে এরা সমুদ্র, স্বাদু পানি, লবণাক্ত পানি, যেগুলো স্বাদু পানি, লবণাক্ত পানি এবং মাটিতে অবস্থান, ভিজা স্বেচ্ছেতে জায়গায় অবস্থান করতে পারে। এটা হচ্ছে যে প্লাটিহেলমিনথিসের কথা বলছি। এরপরে এদের বৈশিষ্ট্য যেটা, এরা হচ্ছে বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে থাকবে। প্লাটিহেলমিনথিস, প্লাটি কথাটা হচ্ছে যে চ্যাপ্টা, প্লাটি তার মানে প্লাটিহেলমিনথিসের যে প্রাণীগুলো সেগুলো চ্যাপ্টা হবে। প্লাটিহেলমিনথিসের গুলো হচ্ছে যে চ্যাপ্টা, এরা চ্যাপ্টা হবে দেহ। তারপর এরা বহিঃপরজীবী, অন্তঃপরজীবী হিসেবে থাকবে। এদের পৌষ্টিক তন্ত্রটা অসম্পূর্ণ। এই যে পৌষ্টিক তন্ত্র আমাদের মুখ থেকে, এই যে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত এই পুরোটা হচ্ছে যে পৌষ্টিক নালী। এবং পৌষ্টিক তন্ত্র কাকে বলা হবে? যে অঙ্গগুলো আমাদের খাবার মুখে খাওয়ার থেকে শুরু করে বর্জ্য হিসেবে অপসারণ করা পর্যন্ত যে অঙ্গগুলো এই পুরো প্রক্রিয়াটার সাথে জড়িত, সেটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। এদের পৌষ্টিক তন্ত্রটা অসম্পূর্ণ। আমরা যে ইয়াটা করবো, প্লাটিহেলমিনথিস যারা, তাদের হচ্ছে যে ফিতাকৃমি, তারপর হচ্ছে যকৃত কৃমি, এদের এই পৌষ্টিক তন্ত্রটা হচ্ছে যে অসম্পূর্ণ। হ্যাঁ, তারপর হচ্ছে যে এদের সম্পর্কে এটা বললাম। এদের শিখাকোষ নামে, শিখা অঙ্গ নামে রেচন অঙ্গ বিদ্যমান। আমাদের যে রেচন অঙ্গ, সেটা মুখ্য রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। এবং প্লাটিহেলমিনথিস যারা, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখা অঙ্গ নামে পরিচিত, যেটা পরীক্ষায় নৈবিত্তিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নৈবিত্তিক প্রশ্নে এই প্রশ্নটা অবশ্যই আসবে যে প্লাটিহেলমিন মূল পর্বের প্রাণীদের রেচন অঙ্গকে বলা হয় শিখা অঙ্গ, তখন সেটার উত্তর করতে হবে প্লাটিহেলমিনথিস। এই যে টপিকগুলো, যেটা আমাদের প্লাটিহেলমিনথিস পড়ার জন্য এবং নেমাটোডা পড়ার জন্য, নেমাটোডার ক্ষেত্রে পার্থক্য কি হবে? কখনো কখনো পরীক্ষায় এদের পার্থক্য আসতে পারে। যেমন নেমাটোডার ক্ষেত্রে যেটা, ওটা শুধুমাত্র কি হিসাবে থাকতে পারে? অন্তঃপরজীবী হিসেবে থাকতে পারে এবং মুক্তজীবী হিসাবে। এরা শুধুমাত্র দেহের ভেতরেই অবস্থান করবে এবং এরা মুক্তজীবী হিসাবে মাটিতে বা পানিতে অবস্থান করতে পারে। তারপরে যেটা আসবে, এরা শুধুমাত্র অন্তঃপরজীবী। এদের নেমাটোডা যারা, এদের দেহটা হচ্ছে নলাকার। আর প্লাটিহেলমিনথিস যারা, এদের দেহ হচ্ছে চ্যাপ্টা আকৃতির। নেমাটোডাদের দেহ হচ্ছে নলাকার থাকবে। তারপর হচ্ছে যে এদের দেহ গহ্বরের প্রকৃত সিলম প্লাটিহেলমিনথিস যারা, এদের দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম হচ্ছে অনুপস্থিত। তাহলে আমরা এখন বলবো দেহ গহ্বরটা কি আসলে। দেহ গহ্বর শরীরের ভেতরে তরল পদার্থে ভরা একটা স্থান, যা অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ধরে রাখে এবং রক্ষা করে। এখানে এটা মানবদেহের ক্ষেত্রে বলা হয়েছে, মূলত দেহ গহ্বর হচ্ছে তরল পদার্থে ভরা একটা স্থান, যেটা অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ধরে রাখবে। এই দেহ গহ্বরটা প্লাটিহেলমিনথিসদের ক্ষেত্রে অনাবৃত এবং প্রকৃত সিলম হচ্ছে যে এদের অনুপস্থিত। এই প্রকৃত সিলমটি ত্রিস্তরী প্রাণীর ভূমীয় পরিস্ফুটনের সময় দেহ গহ্বর থেকে সৃষ্টি হয়। ত্রিস্তরী প্রাণীর ভূমীয় যে পরিস্ফুটন হয়, তখন দেহ গহ্বর হতে সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে যে সিলম। এটি ন্যাশনাল মার্করের প্যারিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে, তবে দেহ গহ্বর মানে কিন্তু সিলম না। এই সিলমটা যেহেতু ওরা যেহেতু ত্রিস্তরী প্রাণী না, সেজন্য এদের ক্ষেত্রে প্রকৃত সিলম অনুপস্থিত থাকবে। এরপরে আছে যে নেমাটোডাদের পৌষ্টিক তন্ত্র এবং সংবহন তন্ত্র অনুপস্থিত। এই পৌষ্টিক তন্ত্রটা আসলে কি? পৌষ্টিক তন্ত্র হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে পৌষ্টিক তন্ত্র বলে। পৌষ্টিক তন্ত্র না, শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্র। শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্রটা অনুপস্থিত। শ্বসন তন্ত্র কি? মানবদেহে গৃহীত খাদ্যবস্তু অক্সিজেন কর্তৃক জারিত হয়ে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সম্পূর্ণ প্রক্রিয়াটা গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসনতন্ত্র। আর সংবহন তন্ত্র কোনটা? শরীরে রক্ত সরবরাহের যে প্রক্রিয়া, এই ক্ষেত্রে হৃৎপিণ্ড, রক্তনালী হচ্ছে জড়িত থাকে। আমাদের মানবদেহের ক্ষেত্রে বললে হৃৎপিণ্ড, রক্তনালীগুলো, শিরা, ধমনী, এগুলোর পুরো প্রক্রিয়াটা রক্ত সরবরাহের ক্ষেত্রে ভূমিকা রাখে। এই যে আমরা যেটা বলছি নেমাটোডার ক্ষেত্রে এই সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্রটা অনুপস্থিত থাকে। আর যে পৌষ্টিক নালী, এদের ক্ষেত্রে পৌষ্টিক নালীটা হচ্ছে যে সম্পূর্ণ পৌষ্টিক
নালী সম্পূর্ণ থাকবে। পৌষ্টিক নালীকে মুখ থেকে শুরু করে পাই পর্যন্ত এই পুরো নালী যে পুরা যে প্রক্রিয়া, এই পুরা যে চিত্র, এই পুরাটাই হচ্ছে যে ওদের পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ এবং পায়ুচিত্র তাদের থাকবে, মুখ এবং পায়ুচিত্র থাকবে। এরপরে হচ্ছে যে এরা হচ্ছে যে একলিঙ্গ প্রাণী। আর এদের সাথে যদি প্লাটিহেলমিনথেসদের তুলনা করি, প্লাটিহেলমিনথেসরা হচ্ছে উভয়লিঙ্গ আর নেমাটোডারা হচ্ছে একলিঙ্গ। এবং এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি সামগ্রিকভাবে দুটা আরেকবার রিপিট করি যে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার ক্ষেত্রে আমরা কি করলাম, প্লাটিহেলমিনথেস যারা এরা বহিঃপরজীবী, অন্তঃপরজীবী, মুক্তপরজীবী হিসেবে থাকতে পারে, কিন্তু যারা হচ্ছে যে নেমাটোডা তারা শুধুমাত্র অন্তঃপরজীবী এবং মুক্তজীবী হিসেবে থাকে। এরপরে হচ্ছে যে প্লাটিহেলমিনথেস যারা তারা হচ্ছে উভয়লিঙ্গ, নেমাটোডা যারা তারা হচ্ছে একলিঙ্গ। প্লাটিহেলমিনথেসরা চ্যাপ্টা আকৃতির দেহ, নেমাটোডারা হচ্ছে দেহ নলাকার থাকবে। প্লাটিহেলমিনথেসদের পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ থাকবে, কিন্তু নেমাটোডা যারা তাদের পৌষ্টিক নালী সম্পূর্ণ থাকবে, তাদের মুখ এবং পায়ুচিত্র হচ্ছে যে পায়ু উপস্থিত থাকবে। তারপর হচ্ছে যে এই যে প্লাটিহেলমিনথেস যারা তারা উভয়লিঙ্গ, তারপর নেমাটোডা যারা তারা হচ্ছে যে একলিঙ্গ। নেমাটোডার ক্ষেত্রে প্লাটিহেলমিনথেসদের ক্ষেত্রে যেটা ওদের রেচনাঙ্গ শিখাকোষ নামে শিখাঙ্গ নামে রেচনাঙ্গ অনুপস্থিত আছে। এদের যদিও রেচনাঙ্গ সম্পর্কে কিছু বলে নাই। এখানে পাঠ্যে যেটা বলেছে সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্রটা অনুপস্থিত, দেহ গহ্বর হচ্ছে যে অনাবৃত বলা হয়েছে এবং প্রকৃত সিলম নেই এদের। এই হচ্ছে যে আমাদের নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেস। তোমরা যখন পড়বে তখন যখন এগুলো দুটোকে তুলনা করে পড়বে, দেখো দুটোই পরজীবী, এগুলোটাকে যখন মিলিয়ে পড়া হবে তখন বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। এখন আশা করছি আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পরবর্তীতে হাজির হবো নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।